আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে এই ভাষার মাসে আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি। এই ভাষার মাস আমাদের কাছে ভীষণভাবে একটা আবেগের মাস, পবিত্র মাস। কারণ মানুষের নিজের ভাষা, মায়ের ভাষা, এই ভাষার উপরে তো আসলে কিছু নাই। আমাদের ভাব আদান প্রদান অভিব্যক্তি, আমরা আসলে এই ভাষাতে পৃথিবীর সব জাতি, তার আমাদের এই ভাষা তো ভীষণ রক্তের বিনিময়ে, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি। ভাষা শহীদরা আমাদের এই ভাষায় কথা বলার অধিকার দিয়ে গেছেন। তাদের প্রতি আমরা কতটুকু সম্মান রাখতে পারছি না। আজকের দিনে বাংলাদেশে যা হচ্ছে সেটা আমাদের কাম্য নয়। আমরা ভীষণভাবে দুঃখিত, লজ্জিত, মর্মাহত। আজকে এই ভরাক্রান্ত মনে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমাদের সাথে সার্বিক বিষয়, বাংলাদেশের বিষয় সবকিছু নিয়ে আমাদের সাথে কথা বলবেন আমাদের সবার প্রিয় জন, আমাদের সবার পরিচিত জন, ব্যারিস্টার তানিয়া আমির। ধন্যবাদ। তানিয়া আপা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ শায়লা। আমি জানি যে আপনার মানসিকভাবে আপনি হয়তো অতটা ভালো নেই, শরীরটা ভালো আছে? ধন্যবাদ, আমি ভালো আছি। আচ্ছা, আমাদের এই যে 21শে ফেব্রুয়ারি গেল, আমরা সব সময় মানে আমরা বোধহয় আমার জন্মের পর থেকে আমরা এই এই সময়টাতে আমাদের বইমেলা শুরু হয় 1 তারিখে। আমাদের 21শে ফেব্রুয়ারি তার আগে থেকে আমাদের একটা আমরা প্রভাত ফেরিতে যাই। আমরা ভাব গাম্ভীর্যের সাথে পূর্ণ মর্যাদা শ্রদ্ধায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করি, আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকে। এইবারে সবকিছু কেমন বদলে গেল। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি সবচেয়ে বড়, আমি জানি না আইনি ব্যাপার আছে কিনা, বাট আমাদের একটা বিশাল বড় প্রথা ছিল। সেই প্রথাটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রপতিকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বা দেশের যে, যিনি দেশ চালক, এখন আপনি যদি ধরেন এখন যিনি আছেন প্রফেসর ইউনূস, উনি এই ধরনের মানুষগুলা যারা রাষ্ট্রপতিকে নিয়ে আসেন এবং রাষ্ট্রপতিকে ফার্স্টে পুষ্পস্তবক অর্পণ করেন, তারপর রাষ্ট্রপতি চলে যান, এরকম একটা প্রথা ছিল। তারপরে আমাদের প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এই প্রথাগুলো কিন্তু আমরা ফলো করি। তো এইবারে দেখলাম একদমই ব্যতিক্রম। এইবারে রাষ্ট্রপতি যখন আসবেন, একটা মিছিল আসতে শুরু করলো, রাষ্ট্রপতিকে আসতে দেওয়া হবে না। রাষ্ট্রপতি নিজে নিজেই পুষ্পস্তবক অর্পণ করলেন। তারপরে একটা সময় দেখলাম যে জি। উপদেষ্টা আসলেন। মানে সবকিছু মানে উল্টা পুল্টা হয়ে গেল। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি গত 24 ঘন্টায় নারীরা রেপড হচ্ছে, বিভিন্ন জায়গায় শহীদ মিনার ভাঙা হচ্ছে। এই যে একটা অবস্থা, অরাজক অবস্থা, গত 24 ঘন্টার ঘটনা আমি বলছি, এটা গত 24 বা 36 ঘন্টার ঘটনা আমি বলছি, এই রেকর্ডিং হওয়া পর্যন্ত। এই যে একটা অরাজক অবস্থা, একদল ব্যান্ড দল গান গাইতে কোথাও গেছে, সেখানে তাদেরকে তাড়া করেছে, তারা জঙ্গলে গিয়ে লুকিয়েছিল। এই যে পুরো একটা একটা অদ্ভুত অবস্থা। কোনো কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গানের প্রোগ্রাম হয়েছে বলে সেই বাসর ঘরটা ভাঙাচোরা করা হচ্ছে। তারপরে ঢাকা নগর মহানগর নাট্য উৎসব, ওরা সমস্ত কিছু পয়সাপাতি দিয়ে হল ভাড়া করলো, তারা করবে, পারমিশন নেওয়া হলো, সব ঠিক আছে, বন্ধ করে দিল, করতে দিবে না। মানে হচ্ছেটা কি? নারীরা কথা বলতে পারবে না, নারীরা ভয়ে বেরোতে পারছে না, নারীরা রেপড হচ্ছে, এটা নিয়ে সেরকম কোনো প্রতিবাদ দেখছি না, প্রতিরোধ তো দূরের কথা, সরকারি লেভেলে কিছু হচ্ছে না। মানে আসলে সরকার দেশটা কিভাবে চলছে, কারা চালাচ্ছে দেশ? আপা, আপনার বক্তব্য কি এই টোটাল আপনার বিষয়টা? অনেকগুলো প্রশ্ন শায়লা, এবং জি। আপনার এই আহ, বোধ, যেটা একটা অসহায় বোধ, এটা আমি ফিল করি। আহ, এখানে আহ, প্রথম যে কথাটা আমাদের, যেটা আপনি বললেন যে আমাদের দেশের রাষ্ট্রপতি ব্যক্তি হিসেবে তিনি যেই হোক না কেন, ওটা তো প্রাসঙ্গিক না। এটা একটা সিম্বল, এবং প্রোটোকলে সিম্বল। উনি হচ্ছেন নাম্বার 1। হি রিপ্রেজেন্টস দ্য রিপাবলিক। রাইট। তার রাষ্ট্রপতির অফিসের বিরুদ্ধে, যে রাষ্ট্রপতি তার বৈধ কাজ করতে পারবে না এরকম ভাবে কিছু কতিপয় বেকার হুলিগানস, যারা আম, হুম। যারা মিসক্রিয়েন্টস, যারা দুষ্কৃতিকারী, তারা
তার এই এটার বিরুদ্ধে মিছিল মিটিং করেছে এবং তাকে হুমকি দিয়েছে। এটা তো অকল্পনীয়। রাষ্ট্রের কল্পনীয়। প্রশাসনের দায়িত্ব হচ্ছে এই যারা মিসক্রিয়েন্ট আছে, দুষ্কৃতিকারী আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। রাষ্ট্র সেটা করছে না। অর্থাৎ এই যে রাষ্ট্রপতির বিরুদ্ধে যে এরকম হুমকি ধামকি হলো, এটা কিন্তু পিনাল কোডের একটা অপরাধ, গুরুতর অপরাধ। একশো জি। তেইশের ধারার এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী শামিল। যে বৈধ যে কর্তব্য রাষ্ট্রপতি, সেটা থেকে তাকে যদি কেউ বিরত করার চেষ্টা করে, সেটা একটা সবচেয়ে বড় অপরাধ। কারণ এই অপরাধটা হচ্ছে আমার রাষ্ট্রের বিরুদ্ধে, এটা রাষ্ট্রপতি ব্যক্তির বিরুদ্ধে না। এটা রাষ্ট্রের রাষ্ট্রপতি তার বৈধ কাজ থেকে বিরত থাকার আহ, যেই আপনার হুমকি দেওয়া হয়েছে, ইটস এ সিরিয়াস অফেন্স। একইভাবে যেই অন্যান্য যে ঘটনাগুলো আপনি বললেন, বইমেলাতে আহ, বৈধ কাজ, আহ, বৈধ পণ্য, স্যানিটারি ন্যাপকিন, এটা তো অবৈধ স্যানিটারি পণ্য। ন্যাপকিন। হ্যাঁ। তো এটা যে বিক্রি করতে দিচ্ছে না, আমরা জানি এরা কারা, কিন্তু প্রশাসন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। তাহলে আমরা কি দেখছি, একটা লাই প্রশ্রয় দিচ্ছে কিনা প্রশাসন। এদেরকে বলা হচ্ছে মব, কিন্তু এরা কি সত্যি মব? মব হলে তো আমি চিনবো না কারা, এক এক সময় এক একজন আসবে, কিন্তু এরা কিন্তু একই চেহারার একই পোলাপান, চেয়ার। রাইট? সো এরা তো মব না, এরা woke। আজকে আমেরিকায় যে টার্মটা ইউজ করছে, দের woke মব। এবং এই এদের সাথে এই সমন্বয়কারী যারা ছিল, এবং তাদের কয়েকজন প্রতিনিধি সরকারেও আছে, রাইট? তাহলে জি। এখানে একটা সূত্র আপনি দেখেন কিনা, আপনার দর্শকরা দেখছে কিনা, যে এই সমন্বয়কারীরা এই কাজগুলো করছে। আম, এগুলা কাজ তো বলবো না, অবৈধ, অন্যায়, রীতিমতো আপনার ভয়াবহ অপরাধ গঠন করছে, থ্রেট দিচ্ছে রাষ্ট্রপতির বিরুদ্ধে। সেটা 123 ধারার অপরাধ, রাইট? সেটাকে সরকার প্রশ্রয় দিচ্ছে কিনা, এবং সরকারের ভেতরেও তাদের প্রতিনিধিরা আছে। সো রাষ্ট্র, আমরা আন্তর্জাতিক আইনে যে শব্দটা চয়ন করা হয়, যে রাষ্ট্র ইজ আনউইলিং অথবা আনএবল টু গিভ প্রোটেকশন। হ্যাঁ, দ্য গভর্নমেন্ট ইজ আনউইলিং অর আনএবল, ইট ডাজন্ট ম্যাটার হুইচ ওয়ান। সে ইচ্ছা করে পারছে না, বা সে নিজের ইচ্ছায় দিচ্ছে না, এটা যায় আসে না কোনটা, দুটোর একটাও গ্রহণযোগ্য না। দ্যাটস এ ফেইলিয়ার। ঠিক আছে? সো তাহলে আমরা যখন একটা দুটো এরকম ঘটনা হয়, তখন মনে হয় হয়তো এটার সঙ্গে একটার সঙ্গে একটা সম্পর্ক নাই। কিন্তু যখন আমরা এরকম একটার পর একটা প্যাটার্ন দেখছি, তখন তো আমাদেরকে একটা প্রশ্ন এই সরকারের বিষয়ে আসতেই পারে, যে সরকারের ন্যূনতম দায়িত্ব হচ্ছে, কারণ আমাদের দেশে এখন কিন্তু রাষ্ট্রের যে আরেকটা ইম্পর্ট্যান্ট অর্গান, পার্লামেন্ট নেই, রাইট? জি। জুডিশিয়ারি কেউ কিন্তু এখানে জুডিশিয়ারির উপরে নানা রকমের এরাই হামলা করেছে। জাজদের সিকিউরিটি অফ টেনিওর এখন কিন্তু প্রশ্নবোধক হয়ে গেছে। ওকে, এই সো কল্ড woke মব, কিন্তু এরা, আমি মনে করি এদেরকে ছাত্র বলা উচিত না, মব বলা উচিত না। বিকজ মব বললে আমরা দেখব যে এটা অগণিত লোক যাদেরকে আমরা চিনি না, একটার পর একটা আসছে, কিন্তু এখানে আমরা একটা কমন ডিনোমিনেটর দেখছি, কমন চেহারা দেখছি। সো হাউ ইজ ইট মব? ইট ইজ নট মব। এটা অর্কেস্ট্রেটেড হচ্ছে। এবং তারা আরো এখন বলছে তারা একটা রাজনৈতিক দল করতে চায়। তো এই কাজগুলো তারা করছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য। এবং আমরা দেখলাম বিএনপি নেতাদেরকেও, নেতা নেত্রীদেরকেও শহীদ মিনারে ঢুকতে দেওয়া হয়নি। হেনস্থা করা হচ্ছে। রাইট? সো তাহলে আমরা দেখছি কি যে যারা এই রাজনৈতিক দল গঠন করার জন্য অলরেডি তৎপর, তারা আপনার মাঠে থেকে ছাত্রলীগকে সরিয়ে দিয়েছে। ছাত্র দলের সাথে তাদের এখন লাগছে, ছাত্র দলকেও তারা ব্যান করার কথা তারা বলছে। হ্যাঁ, এবং বিএনপির, আওয়ামী লীগকে তো ওখানে ঢুকতে দেওয়াই হয়নি, এবং বিএনপির নেতা নেত্রীদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না।
তাহলে কানেক্ট দ্য ডট, আমরা কি দেখছি, এবং তাদেরই কিছু কিছু প্রতিনিধি যারা এই দল করতে চায় সরকারে বসে আছে, রাইট? তো দল করতে হলে তো তাদের সরকার থেকে পদত্যাগ করতে হবে, এবং যারা এই দল করতে চায়, দলবাজি করতে চাচ্ছে, তারা অলরেডি নিজের হাতে আইন তুলে নিয়েছে, এবং এখানে সরকার ছোট্ট এটাকে। একটা প্রশ্ন করতে চাই আপা। এই যে বললেন যে এত মানে সমন্বয়ক বা এই যে ওর মব বলে যাদেরকে চালিয়ে দিচ্ছে, আমরা যাদেরকে আসলে খুব কমন ফেসেস না, দিনের পর দিন, এটা অলমোস্ট 7 মান্থস এরা আসছে, এরা ভ্যান্ডালাইজ করছে বা যাই করছে, দুর্বৃত্তায়ন করছে, দিনের পর দিন কেন এরা রাস্তায় আছে, তো এদের অর্থায়নটা, এই খরচ, এই পয়সা পাতিটা আসলে কি গভর্নমেন্ট দিচ্ছে? মানে ইনডাইরেক্টলি গভর্নমেন্ট, মানে এখন যে উপদেষ্টা মন্ডলীর যারা সদস্য আছে, মানে এই অর্থায়নটা আসলে কিভাবে, কিছু তো একটা পয়সা খরচ হয়, এদেরকে চালায় কারা, এদের মানে এই অর্থ বা তাদের যোগাচ্ছে কোথা থেকে? এটা কিন্তু একটা শ্যামা, প্রশ্ন। চমৎকার প্রশ্ন, চমৎকার প্রশ্ন, কারণ তারা নিজেদেরকে দাবি করে ছাত্র হিসাবে। হ্যাঁ, আমি তো হুম। এটা অনেকবারই আপনার প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামে বলেছি যে এদের তো আমি কোনো স্টুডেন্ট আইডি কার্ড দেখিনি, কোন প্রতিষ্ঠানের তারা ছাত্র, রাইট? জি। আর ছাত্র মানে কিন্তু বাই ডেফিনিশন তারা বেকার, বেকার। অর্থাৎ তাদের কোনো বৈধ হালাল রোজগার নেই। তো রোজগার না থাকলে এতগুলো কর্মকাণ্ড তারা করছে, তাদের পিছনে হ্যান্ডলারটা কারা, তাদেরকে চালাচ্ছে কে, হু আর দেয়ার হ্যান্ডলার? চালাচ্ছে কি? এবং আমরা দেখেছি তারা বাংলা মোটরে বড় অফিস নিয়েছে, এই হুম। অফিস ভাড়া কে দিচ্ছে? কে তারা দিচ্ছে? বিভিন্ন, হ্যাঁ, তারা বিভিন্ন জায়গায় আম, আহ, যে সমস্ত যানবাহনে চড়ছে আজকাল, আগে তো এগুলো আমরা দেখিনি, তাদের ওই অ্যাক্সেসটা ছিল না। সো এরা মব নয়, এরা ছাত্র নয়, এরা প্রতীয়মান ভাবে তারা বেকার, কিন্তু তাদের হাতে অনেক টাকা। হ্যাঁ, সো এই প্রশ্নগুলো তো আমাদেরকে করতেই হবে, এবং আহ, সরকার তাদেরকে একটা লাই প্রশ্রয় দিচ্ছে, একটা ইম্পিউনিটি দিচ্ছে, যে অবৈধ কাজ করার জন্য, হুম। অন্যায় করার জন্য, অপরাধ সংগঠন করার জন্য, এবং খুব সিরিয়াস অপরাধ তারা করছে, রাইট? তো তাহলে ইয়েস। সরকারের যে দায়িত্বটা, এটা কি স্টেট স্পন্সার্ড কিনা? ইজ ইট স্পন্সার্ড বাই দ্য হুম। গভর্নমেন্ট, স্পন্সার্ড বাই দ্য স্টেট? এখানে তো ইয়েস। কারণ সরকার এখানে ল অ্যাবাইডিং সিটিজেনের কিন্তু প্রোটেক্ট করছে না। এটার সাথে আপনি অ্যাড করেন এখন যে জেলের ভিতর থেকে আদালত কর্তৃক যারা অলরেডি কনভিক্ট, যারা শীর্ষ সন্ত্রাসী, ছোটখাটো অপরাধ না, যারা না। আপনার চোর, ডাকাত, বদমাশ এবং জঙ্গি, যারা সিরিয়াস অপরাধ করেছে, আম, এবং আদালত কর্তৃক, আমাদের বিচার ব্যবস্থা হয়তো পারফেক্ট না, কিন্তু এই সিস্টেম দিয়ে কিন্তু তারা কনভিক্ট, তাদেরকে আহ, একটা প্রশাসনিক অর্ডার দিয়ে সরকার তাদেরকে ছেড়ে দিচ্ছে, মানে ম্যাডনেস। সো এখানে সরকার তাহলে কি, যারা আপনার অপরাধী, যারা ক্রিমিনাল, এবং ক্রিমিনাল কাজ, এই সোকল মব, তারা মব না কারণ চেহারাগুলো একই, একই নেতৃত্ব, আহ, তাদেরকে দিয়ে গ্রুপ অফ সরকার, পিপল। হ্যাঁ, তাদেরকে দিয়ে, এবং যারা একটা দল করতে চায়, যারা অলরেডি ডিক্লেয়ার দিয়েছে তারা একটা দল করতে চায়, তাদেরকে দিয়ে সরকার একটা ইম্পিউনিটি দিচ্ছে কিনা, এবং স্টেট স্পন্সার্ড টেরোরিজম কিনা এগুলা, এবং সবাইকে কথায় কথায় আঙ্গুলি দেখিয়ে থ্রেট দিচ্ছে, থ্রেট অফ ভায়োলেন্স, যে এটা কর, আদারওয়াইজ জনগণের জানমাল এবং প্রাইভেট প্রপার্টি তারা প্রকাশ্যে ডিক্লেয়ার দিয়ে ভেঙে দিচ্ছে, এবং সরকার কি আঙুল চুষছে বসে বসে, এদেরকে অ্যালাউ করছে এই কাজগুলো করা? অর্থাৎ যেই গভর্নমেন্ট আমরা দেখছি, সেই গভর্নমেন্ট কিন্তু যারা ল অ্যাবাইডিং সিটিজেন তাদেরকে প্রোটেকশন না দিয়ে জি। এদেরকে প্রশ্রয় দিচ্ছে, যারা অপরাধী এবং অপরাধ যারা গঠন করছে তাদেরকে। এরকম আইনের শাসন যদি কোনো সরকারের না থাকে, তাহলে কিন্তু আমরা বিগত আমলেও দেখেছি তাদের বৈধতা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়, এবং এই প্রশ্ন এখন কিন্তু সরকারকে ফেস করতে হচ্ছে, যে এগুলা তাহলে রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগে হচ্ছে কিনা। বিকজ এটা তো এখন আর বলা যাবে না মব করছে আমরা জানি না, মব যদি করে থাকে, আদৌ যদি মব হয়ে থাকে, যেটা আমরা বলছি এটা মব না,
এটা একটা বিশেষ নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছে তারা। হ্যাঁ, তাদের এগেনস্টে তারা যখন অন্যায় অপরাধ করছে, সরকার কেন তাদের এগেনস্টে অ্যাকশন নিচ্ছে না? এই যে আনউইলিং বা আনএবল, হ্যাঁ, তাহলেই তো এখানে আহ, সরকারের একটা দায়ভার চলে আসে, লায়াবিলিটি চলে আসে। তো এটা স্টেট স্পন্সার্ড কিনা, রাষ্ট্র এদিকে উৎসাহিত করছে কিনা এই অন্যায়গুলো করার জন্য, অপরাধগুলো গঠন করার জন্য। সো সাধারণ মানুষ যারা ল অ্যাবাইডিং সিটিজেন, তাদেরকে প্রোটেকশন না দিয়ে, তাদের প্রাইভেট প্রপার্টি, তাদের জানমাল প্রোটেকশন না দিয়ে, এবং এই যে বদমাস চোর ডাকাত যাদেরকে ছেড়ে দিয়েছে, এই যে আপনি বললেন বাসের উপরে উঠে ছিনতাই এবং আপনার রেপ হচ্ছে, আমি তো রেপ হচ্ছে। আপনার সারপ্রাইজ। আপনি শিষ্য যারা চোর বদমাস ডাকাত আছে, তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন জেলের থেকে, এটা কি মূল্য? এটা তো কোনো ভাষা নেই আমাদের। আমরা আইনের শাসন বলছি, আমাদের বিচার ব্যবস্থা ইজ নট পারফেক্ট, এরপরেও আমরা চোর ডাকাত বদমাস যারা আপনার জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী, তাদেরকে জেলে ঢুকানো হয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে। ইটস নট ইজি, মোটেও ইজি না, সাক্ষী প্রমাণ করে। এটা তো আদালতের উপরে তো একটা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকার। কারণ রাষ্ট্রের যে তিনটা অর্গান, পার্লামেন্ট, সংসদ, এটা বিলুপ্ত। জুডিশিয়ারি, অলরেডি জুডিশিয়ারির উপরে যে সো কল মব, এরা মব না, এরা এদের চেহারা আমরা চিনি, তারা গিয়ে জুডিশিয়ারির উপরে যে ছুরি ঘুরিয়েছে, আইনজীবীদের গায়ে হাত তুলেছে, সরকার তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। এগুলো একটা সিরিয়াস অপরাধ। এবং এখন সরকার যে কাজটা করছে, যে জেল থেকে যাদেরকে ছেড়ে দিচ্ছে, এটা তো আম, সরকার নিজেই বিচার বিভাগের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এবং এটা আদালত অবমাননা বটে। সো দিজ আর এক্সট্রিমলি সিরিয়াস। তো তাহলে এই সরকার কি চোর ডাকাত বদমাশ জঙ্গিদের প্রতিনিধিত্ব করছে? এটা তো, এটা তো তাহলে সরকারের বৈধতা থাকছে না, বৈধতা প্রশ্নবোধক হয়ে যাচ্ছে দিনে দিনে। হ্যাঁ মানে এখন, হ্যাঁ এরকমই আসলে যে ইন্ডিকেশন তো সেটাই দেখাচ্ছে, এবং মনে হচ্ছে যে স্টেট স্পন্সর করছে। আদারওয়াইজ এই যে গ্রুপ অফ পিপল অ্যাবসলিউটলি, যে বিকজ ভ্যান্ডালাইজ আদারওয়াইজ করতেছে, মানে আমাদের, ত্রাস বানিয়ে রেখেছে হ্যাঁ, কারণ একটা। আমাদের আমরা দেখছি এদিকে দেখেন, আম, এই আম, যারা প্রকাশ্যে এই অপরাধগুলা করছে, তাদের এগেনস্টে কোনো দমন পীড়ন না। হচ্ছে না। আর আপনার যারা আপনার এই জেলগুলো খালি করে জেলে ঢোকানো হচ্ছে সাংবাদিকদেরকে, আপনার আইনজীবীদেরকে, মানবাধিকার কর্মীদেরকে, সাংস্কৃতিক আহ, আহ, আপনার যারা আম, চর্চা করে তাদেরকে। এবং আমরা দেখলাম পরিমণিকে বলা হচ্ছে যে সে উদ্বোধন করতে পারবে না, সে তার বৈধ কাজে যেতে পারছে না। সো ইটস এ কাইন্ড অফ আ থ্রেট। যারা হুম। থ্রেট দিচ্ছে তারা তো আমরা জানি, দেখছি সোশ্যাল মিডিয়াতে তারা কারা। তাদের এগেনস্টে সরকার কেন অ্যাকশন নিচ্ছে না? হুম। সো তাহলে এটা স্টেট স্পন্সর্ড কিনা? মানে আমরা প্রশ্ন কিন্তু চলে আসে এটা। এই এই প্রশ্ন একদমই চলে আসছে। এবং আপনার আরো দেখেন যে নাচ গান বন্ধ করে যা দেওয়া হচ্ছে। আপনি যে কথাটা বললেন, ইমাজিন দ্য ট্রমা। একজন বিয়ে করেছে, বিয়েতে তো নাচ গান হবে এবং আমরা করবই। এটা তো এরা এরা কারা এসছে যারা এসে বলছে নাচ গান করা যাবে না বিয়েতে? তারা একটা অপরাধী, তাদের এগেনস্টে সরকার কেন অ্যাকশন নিচ্ছেন না? ইমাজিন দ্য ট্রমা, যে আপনার বরকে মারধর করা হয়েছে তার বাসর ঘরের ভিতরে ঢুকে। এই ট্রমার এই ক্ষতিপূরণ সরকার কি দায়ভার নাই? সরকার কিন্তু দিতে হবে, বিকজ সরকার ইজ অ্যালাউইং দিস টু হ্যাপেন। এবং এটা গভর্নমেন্ট কি এইডার অ্যাবেটার হয়ে গেছে? এই অপরাধীদেরকে আপনার এইড করছে, অ্যাবেটিং করছে কিনা? হ্যাঁ, বাই নট টেকিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। সো এখানে আপনার ইনস্টেড অফ প্রোটেক্টিং ল অ্যাবাইডিং সিটিজেন, যারা ডাস্টার্ডলি ক্রিমিনালস, গভর্নমেন্ট তাদেরকে প্রোটেক্ট করছে, স্টেটস ভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্পন্সর করছে কিনা, এই প্রশ্ন আসবেই। এটা সরকার এড়াতে পারবে না। এই স্পন্সর প্রসঙ্গে কিছুদিনের মানে কয়েকদিন যাবত যেটা খুবই চর্চিত হচ্ছে, সেই স্পন্সর প্রসঙ্গে একটা কথা বলি, যে বিনিয়োগ করা বা এইড দেওয়া। তা আমি জাস্ট একটা পেপারের
উদাহরণ দিয়ে নিউজ পত্রিকায় যেটা এসছে, সমকালে এসছে আজকে 22শে ফেব্রুয়ারি, বাংলাদেশে $29 মিলিয়ন গিয়েছিল দুই কর্মীর প্রতিষ্ঠানে, ডোনাল্ড ট্রাম্প। জি। এই যে সো একটা $29 মিলিয়ন, আম, এবং অনেক বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের তথ্য পাওয়া যায়, সোশ্যাল মিডিয়া বা টুইটার, এক্স হ্যান্ডেল। তো বলা হয় যে এই এবং ট্রাম্প নিজেও বারবার বিভিন্ন টুইট করেছেন যে এই ফান্ডগুলা বিভিন্ন এজেন্সিতে বা বিভিন্ন সংগঠনগুলোতে দেওয়া হয়েছে বিভিন্নভাবে, যে এই যে গত সরকারকে সরিয়ে দেওয়া বা সরকারের একটা পরিবর্তন আনার জন্য। হ্যাঁ, তো এই যে একটা ফান্ডিং, এই বিষয়ে আপনার বিশ্লেষণটা কি? যে এখন যেটা ডোনাল্ড ট্রাম্প টুইটটা করলেন এক্স হ্যান্ডেলে, আপনার আহ, ব্যাখ্যা কি, বিশ্লেষণ ধন্যবাদ আপনি কেমনে করবেন? শায়লা। এটা তো ব্যাখ্যার প্রয়োজন থাকে না, এটা মনে হয় খুবই না। পরিষ্কার। আম, এই যে যে প্রশ্নটা আমরা আগে আলোচনা করছিলাম যে এদের হ্যান্ডলারটাকে, সোকল হ্যাঁ, মব, এরা তো হ্যান্ডলার। মব না, এরা বেশিরভাগই হচ্ছে সমন্বয়কারী। এবং সমন্বয়কারীর ভিতরে আম, সমন্বয়কদের ভিতরে তারা নিজেরাই এখন স্বীকার করছে যে আপনার 150-55 জন যদি থেকে থাকে, তার ভিতরে 120-30 জন ছিল হচ্ছে শিবিরের। তাহলে তাদের তো একটা আম, আপনার প্রতারণা করেছিল জনগণের সাথে, দেশের সাথে। সো এদের ফাইন্যান্সিং এ যে আমরা কথাটা বললাম, এটার উত্তর হয়তো আমাদেরকে এখন কিছুটা মিলছে। যে আপনার ইউএসএইড এর মাধ্যমে এলজিবিটিকিউ এবং স্টুডেন্টদেরকে তারা যে ট্রেনিং দিচ্ছিল, হুম। এই পয়সাটা কি তাদের হ্যান্ডলার, কি তাহলে তারাই ছিল? এই পয়সা কি ওখান থেকেই আসছিল? সো এখানে আপনার রাস্তায় ঝাড়ু দেওয়া, ট্রাফিক কন্ট্রোল করা, বিভিন্ন দেয়ালে মুরাল গুলা অঙ্কন করা, এটার ফাইন্যান্সিংটা কারা করলো? রাইট? এটা তো কোনো কিছু করতে তো একটা ফান্ড লাগে, তো একটা পয়সা আপনি লাগে। যদি একটু, সরি, একটু ইন্টারফেয়ার করছি, আপনি যদি জুলাই অগাস্ট আন্দোলনের আন্দোলন যখন, আমি আন্দোলন বলবো না, আমি বলি প্রহসন, একটা জুলাই জুলুম আমাদের এক সতীর্থ বলে। তো আপনি যদি প্যাটার্নটা লক্ষ্য করেন, আপনি দেখবেন একই কাপড় পরে, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে, এবং বোঝা যাচ্ছে এখানে এখানে অনেক টাকা পয়সার কিছু একটা ঘটনা ঘটলো, সাথে সাথে টি শার্ট হয়ে গেল। বোঝা যাচ্ছিল এখানে কেউ ফিটিং করা হচ্ছে, পয়সা লেগেছে প্রচুর। তাই না আপা? আমরা কিন্তু ওই ওটাই জিনিসগুলো তখন বলছিলাম খেয়াল আমরা করিনি। ডিটেলে, আপনি ডিটেল গুলো বলছেন, ওটাই বলছিলাম। এবং এখানে সিঙ্গিং র্যাপ হুম। সিঙ্গারদেরকেও এখানে স্পন্সর করা হয়েছে। স্পন্সর এগুলো, করা হয়েছে। হ্যাঁ, এগুলো এখন কিন্তু একাডেমিক কথাবার্তা না, এগুলো এখন কিন্তু স্বীকৃত। এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই যে টুইটটা করেছেন, 29 বিলিয়ন, হ্যাঁ, or is it মিলিয়ন। million? মিলিয়ন মিলিয়ন। না বিলিয়ন? মিলিয়ন। টোয়েন্টি নাইন মিলিয়ন। মিলিয়ন 29 মিলিয়ন কয় কোটি টাকা? হিউজ অ্যামাউন্ট। এবং একটা কোম্পানিকে যেটা দেওয়া হয়েছে সেখানে কেবলমাত্র দুজন। এবং এটা কিন্তু আহ, ইয়া। আহ, আপনার পয়সাটা দান করা হয়েছে। ইউএস ট্যাক্স পেয়ারের পয়সাটা এই দুজন ব্যক্তিকে দান করা হয়েছে আহ, বাংলাদেশে, এই সকল গণতন্ত্র আনার জন্য। এটা কি রেজিম চেঞ্জের জন্য? দেখেন, জুলাই আম, অগস্টে যারা মারা গেছে, আম, তাদের প্রতি কিন্তু আমরা সকলে শ্রদ্ধাশীল, এবং বিগত সরকারও সেটা স্বীকার করেছিল যে ছাত্র মারা গেছে। এবং সেই প্রেক্ষিতে একটা আপনার আহ, আপনার এনকোয়ারি কমিটিও করা হয়েছিল। করা তো হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ, তো এটা তিন তো কেউ সদস্য অস্বীকার বিশিষ্ট। করছে না, না। এটা তো কেউ অস্বীকার করছে না। এবং আমরা না। জানতে চাই আসলেই এখানে কারা এদেরকে মেরেছে, এবং যারা মেরেছে তাদেরও আমরা শাস্তি দেখতে চাই। কিন্তু দেখেন এখানে আহ, কিন্তু আছে, কারণ সরকারের হিসাব অনুযায়ী 800 জন, রাইট? এই 800 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এক একটা মামলায় এক একটা আপনার আহ, মৃত্যুর জন্য এক একটা মামলায় নেমড অ্যাকিউজড আছে আহ 300-400, আর আননেমড আছে আম, আপনার 500-700।
তাহলে এক একটা মৃত্যুর জন্য হাজারের উপরে মামলা, এবং এই মামলার ভিতরে যেটা বলছিলাম, আইনজীবী আছে, মানবাধিকার কর্মী আছে, এখানে তো কোনো লায়াবিলিটি এখন এস্টাবলিশড হয় নাই যে কার গুলিতে কে মারা গেল, রাইট? সো সরকার হ্যাজ অলরেডি টেকেন সাম স্টেপস, এবং সরকার নিজেই জানে এগুলো ভুয়ো মামলা। কারণ সরকার দুইটা প্রজ্ঞাপন জারি করেছে, এবং অ্যাটর্নি জেনারেল নিজে একটা আপনার আহ, আপনার অফিস আদেশ আছে, যেখানে বলছে যে সবাইকে মামলা হয়েছে বলেই যাদের নাম আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে না, এবং এখানে স্পুরিয়াস কেস আছে। অর্থাৎ তাহলে সরকার এবং অ্যাটর্নি জেনারেল অফিস জানে যে মিথ্যা মামলা আছে, রাইট? এবং একটা হুম। অজুহাত বারেবার অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আসছে যে এই মামলাগুলো তো সরকার দায় করে নেই, এই মামলাগুলো দায় করেছে হচ্ছে ভিকটিমের মা বাবা বা ভিকটিমের ভাই বোন, রাইট? অথচ ভিকটিমের মা বাবা যারা দায়ের করেছে তারা এসে বলছে আমরা তো এই মানবাধিকার কর্মী বা এই আইনজীবীদের তো আমরা নাম দেইনি। তাহলে এই নামগুলা গাইবভাবে কোত্থেকে আসলো? কারণ এটা রেকর্ড করা হয়েছে পুলিশ অফিসে, থানায়, রাইট? এবং 7 মাস হয়ে যাচ্ছে, আমরা পুলিশ রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট কেন পাচ্ছি না? এখনো এতগুলো মানুষের এগেনস্টে কেন এরকম মামলাগুলো হচ্ছে? এবং আমি খুব কনসার্নড, কারণ আমি আইনের শাসন দেখতে চাই, যারা ছাত্ররা মারা গেছে তাদের বিচার দেখতে চাই। এই প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী যারা মারা গেছে তাদের বিচার তো হবে না, কারণ মামলাগুলো নষ্ট করে দেওয়া হয়েছে একেবারে প্রথম থেকে এতগুলা অ্যাকিউজডের নাম দিয়ে। তাহলে এই দায়ভার কি সরকারের নাই? বা আমাদের বিচার ব্যবস্থাটা কি কি ওয়েপনাইজড করা হয়েছে? কি এই লাশের রাজনীতি করে, ওয়েপনাইজড করে, যারা উদারপন্থী মানুষ, যারা সেকুলার, যারা প্রোগ্রেসিভ, তাদের এগেনস্টে মামলাগুলো হচ্ছে কিনা? এবং এই মামলার টেমপ্লেট ইজ আইডেন্টিক্যাল। যদি আম, যারা আপনার যাদের মৃত্যু হয়েছে তাদের মা বাবা গিয়ে যদি সেই মামলাগুলো করে, এটা দুটো মামলার ধাঁচ, প্যাটার্ন এক হবে না। ইট ইজ আইডেন্টিক্যাল টেমপ্লেট। ইয়েস। সো আইডেন্টিক্যাল টেমপ্লেট দিয়ে আপনার এই এক একটা মৃত্যুর জন্য হাজারের উপরে মামলা, হাজার মানুষের বিরুদ্ধে মামলা। সো এই আম, এই যারা মারা গেল তারা কিভাবে মারা গেল, এখানেও তো একটা ধোঁয়া জাল তৈরি করা হচ্ছে যাতে ন্যায় বিচার না হয়। আমরা তো ন্যায় বিচার দেখতে চাই। আমাদের সকলের বিরুদ্ধে এরকম মামলা কেন দেওয়া হয়েছে, এবং এখনো তদন্ত করে একটা পুলিশ রিপোর্ট কেন আসছে না? 7 মাস হয়ে গেছে, ইটস ফার টু লং। এবং এগুলোকে ঝুলিয়ে রেখে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যদি বলা হয় চিন্তা করেন না, আপনাদেরকে আমরা অ্যারেস্ট করব না, অ্যারেস্ট করা বা না করা তো প্রাসঙ্গিক না। ভুয়া মামলা হয়েছে, এবং ভুয়া মামলা করে এখানে একটা কল্লের উপরে একটা গিলোটিন ঝুলিয়ে রাখা হয়েছে যে তুমি আম, আমাদের কৃপা দাক্ষিণ্য আছে, তোমাকে অ্যারেস্ট করা হবে না, আর তুমি বা বাড়াবাড়ি করলে এরকম কি তোমাকে অ্যারেস্ট করা হবে। হ্যাঁ, তো এইটা তো আইনের শাসন না। বা এটা তো কি এক ধরনের এরকম যে তোমার নামে মামলা আছে, তুমি যদি কথা বলো, তুমি যদি ন্যায়ের কথা বলো, বা তুমি যদি ন্যায্যতার কথা বলো, তাহলে তোমার নামে মামলা আছে, ইউ অ্যাবসলিউটলি, উইল বি ইন এ ট্রাবল। স্পেশালি স্পেশালি হুম। আইনজীবীদের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে, জি। এটাই সেটা, যাতে তারা অন্যদের পাশে, তাদের থেকেও যারা অসহায় তাদের পাশে যাতে দাঁড়াতে না পারে, না পারেন। এবং তাদের এবং মানবাধিকার কর্মী এবং সাংবাদিক একই, সাংবাদিকরা কলম দিয়ে এই তথ্যগুলা আহ, জনগণের সামনে নিয়ে আসে, যারা যাতে তারা তাদের বৈধ কাজ করতে না পারে, আইনজীবী যাতে তার বৈধ কাজ করতে না পারে, তাদের অসহায়দের পাশে দাঁড়াতে না পারে, সাংবাদিকরা যাতে এই আসল তথ্যগুলা আনতে না পারে। কোন দেশ জানেন যে 200-র মতো সাংবাদিক সব খুনের আসামি? ইটস অ্যাবসার্ড এবং হাস্যকর। একদিকে এবং অ্যাবসার্ড, সবাই আরেকদিকে হাসছে এটা নিয়ে। হাস্যকর। একজন হাস্যকর, অন বলছিল দি যে আদার হ্যান্ড একশো ইট ইজ অলসো ভেরি সিরিয়াস। সিরিয়াস, হ্যাঁ, অফকোর্স। ইটস ভেরি মামলা তো সিরিয়াস, এট মামলা। দ্য সেম টাইম ইট ইজ অ্যাবসলিউটলি আপনার মানে লুডিক্রাস। এবং হুম, সরকার নিজে স্বীকার করছে যে এগুলো হচ্ছে স্পিউরিয়াস কেস। এই জন্যই সরকার প্রজ্ঞাপন জারি করেছে, এই জন্যই অ্যাটর্নি জেনারেল অফিস থেকে একটা আপনার জারি করা হয়েছে যে সবাইকে অ্যারেস্ট করা হবে না।
তো তোমরা যদি জানো এগুলো ভুয়া মামলা, হোয়াট হ্যাভ ইউ ডান? আজকে 7 মাস হয়ে গেল, কি করছো? ইজ দিট ইনকম্পিটেন্স? অ্যাট দ্য ভেরি লিস্ট, অ্যাট দ্য ভেরি ওয়ার্স্ট ইন্টিমিডেশন। যাদের উপরে এই নাম দেয়া আছে এবং আননেমড আছে, তো যে আপনার যে কোনো কাউকে ধরে ফেলতে পারবে যে অজ্ঞাতনামা হিসাবে, আননেম পার্সন হিসেবে। সো তাহলে এটা গেল হচ্ছে ওই 800 জন, যে 800 জনের কথা সরকার বলছে। তো তাদের কিন্তু আমরা বিচার কখনোই দেখতে পাবো না। এবং এই যে বিচারহীনতার কালচার, মামলা নষ্ট করে দেওয়ার, এটার দায়ভার কিন্তু সকল এই সরকারের এটা এড়াতে পারবে না। দ্বিতীয়, দেখেন এই ইউএন রিপোর্টে কিন্তু বলা হচ্ছে অলমোস্ট আপনার 1400 মারা গেছে, হ্যাঁ, সেটা আপনার 1400। 15ই অগস্ট পর্যন্ত। তাহলে বাকি 600, এবং এই 800 থেকে আমরা জানি যে 800 সংখ্যা সরকার বলেছে, এখান থেকে অনেকে আবার জীবিত হয়ে গেছে। সো এটাও কিন্তু কারেক্ট ফিগার না। হ্যাঁ। আর ইউএন রিপোর্টে বলছে আনুমানিক 1400 কি 1500 এরকম। তো বাকি 600-700, এদের কেন বিচার হচ্ছে না? আইনের শাসন মানে তো, রুল অফ ল মানে তো সবার জন্যই রুল অফ ল। তো তাহলে সরকার, আমি যা আপনারা জানেন যে একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, হ্যাঁ, যে আপনার 5 তারিখের পরে কোনো বিচার হবে না। হোয়াট ইজ দিস ননসেন্স? সকলেরই তো রক্ত লাল। যে মারা গেছে তার বউ বাচ্চা নাই, পুলিশের বউ বাচ্চা নাই, তার মা বাবা নাই, তার সন্তান নাই। আমরা তো সব বিচারগুলোই দেখতে চাই। তাহলে ইউএন আপা। রিপোর্ট যেটা একটা কর্পোরেট লায়াবিলিটি এস্টাবলিশ করেছে তৎকালীন সরকারের, যেটা এখন যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এখন যে খুন খারাপি হচ্ছে, সেটার জন্য কিন্তু একটা কর্পোরেট লায়াবিলিটি আসবে বর্তমান সরকারের। হ্যাঁ। কিন্তু ইউএন রিপোর্ট যেটা করে নাই, বা এদের ওই টার্মস অফ রেফারেন্স ছিল না, এখানে কিন্তু লায়াবিলিটি এস্টাবলিশ করে নাই। ইট ইজ নট এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইন দ্যাট সেন্স। ইয়েস। কিন্তু কিন্তু ইউএন রিপোর্টে যেই তারা যে আপনার যেটা তারা লাগাতে পারে নাই, আপনার কানেকশনটা করতে পারে নাই, যেটা সেটা হচ্ছে এই 800-র বিরুদ্ধে এরকম স্পুরিয়াস, আপনার এক একটা মৃত্যুর জন্য হাজারের উপরে আপনার অ্যাকিউজড করে মামলা করা হয়েছে উইদাউট এস্টাবলিশিং লায়াবিলিটি, এবং এটা তদন্ত এখনো শেষ হয়নি। সো আমি মনে করি ইউএন কে আমাদের আমন্ত্রণ জানানো উচিত, এসো এসো আমার ঘরে এসো, তোমরা এসেছো আরো আসো। একটা লায়াবিলিটি এস্টাবলিশ করা, একটা ক্রিমিনাল লায়াবিলিটি, যে কার বুলেটে কে মারা গেল। হ্যাঁ। বিকজ আদারওয়াইজ এরকম ঢালাও ভাবে যেই আপনার 800-র বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, সরকার নিজেই জানে দিজ আর ফলস কেসেস, স্পিউরিয়াস কেসেস। ওকে। আচ্ছা, ইউএন এর বিষয়টা, মানে ইউএন যে রিপোর্ট, মানবাধিকার কমিশনার যে রিপোর্টটা দিয়েছে, সেটা নিয়ে আসছি। সেটা নিয়েও একটু কথা আছে, আপনার আপনার ওপিনিয়নটা জানবো, আমাদের দর্শকরা হয়তো জানবেন। আমি ফার্স্টে এই বিষয়টা একটু বলতে চাই, যে ফান্ডিং এর বিষয়টা ইউএসএইডি কেই আমার কাছে একটা ইয়ে আছে, সেখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট অ্যান্ড সিভিল সোসাইটিকে $91 মিলিয়ন দেওয়া হয়েছিল থ্রু আউট দা, আমরা যদি 2021 থেকে 2024, মানে আপ টু জুলাই, অগস্ট। হ্যাঁ, ডেমোক্রেট, হোয়াট ইজ দ্যাট, ডেমোক্রেটিক প্র্যাকটিস, পার্টিসিপেশন অ্যান্ড সিভিল সোসাইটি, ওখানে দেওয়া হয়েছিল $14.9 মিলিয়ন, 21 থেকে 24 আপ টু অগস্ট। আপনি যদি ওই ইন্টারভিউটা দেখেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ওখানে উনি ক্লিয়ারলি বলা হয়েছে ডিপ স্টেট এখানে ফান্ডিং করেছে আমাদের এই পুরা বিষয়টাকে, সেই 2018-র যে আন্দোলন কোটা বিরোধী, সেখান থেকে। এবং আপনি যদি দেখেন যে কোটা বিরোধী আন্দোলন কিন্তু রিজলভ হয়ে গেছিল, বন্ধ, কোনো কোটাই ছিল না। এটা আবার রেজ করা হলো, আবার আন্দোলন বেগবান করা হলো, যখন নাকি শেখ হাসিনা মেনে নিলেন, তারপরে সেটাকে এক দফাতে নিয়ে যাওয়া হলো। এগুলো পুরোটাই তো ফান্ডিং এর বিষয় ছিল, কিন্তু আমার প্রশ্ন, গত গভর্নমেন্টকে এটা বোঝে নেই এগুলো আপনি হচ্ছে? হুম, শাইলা, ইউ হ্যাভ টু আস্ক দ্যাট টু দ্য গত গভর্নমেন্ট। এটা তো আমি গত গভর্নমেন্টের দ্যাট ইজ প্রতিনিধি না। ট্রু। মানে হ্যাঁ, আমি তো বলতে চাচ্ছি যে আমাদের ব্যর্থতার জায়গাগুলো আসলে লেয়ারে লেয়ারে, না প্রতিটি শাইলা, জায়গায়। সেটা সেটা আপনাকে বিগত সরকারে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করতে হবে, আমি তাদের মুখপাত্র না। না, তবে অবশ্যই।
হ্যাঁ, তো তবে এই যেটা আপনি সোর্স বলছেন, এগুলা ইউএস থেকেই বেরোচ্ছে। আম, বেরোচ্ছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটাকে, আম, আমার মনে হয় দে উইল নট লিভ এনি স্টোন আনটার্নড। আমরা হুম। ডিটেল এই জিনিসগুলো পাবো আমেরিকার থেকেই পাবো, রাইট? সো আচ্ছা। সেখানে যে প্রশ্নটা আসবে যে আপনার আহ, যেই রেজিম, আমাদের কোনো সরকারই হয়তো ওইভাবে মানবাধিকার চর্চা করেনি, আমাদের কোনো না। সরকারই পারফেক্ট না, কিন্তু সেটা ঠিক করার দায়িত্ব আমাদের, আমাদের অফকোর্স। দেশের জনগণের। বাইরের জনগণের। থেকে এসে বাইরের থেকে এসে এই যে ভিনদেশি ইন্টারফিয়ারেন্স, এবং আমরা জানি যে আপনার আহ, বিভিন্ন মিলিটারি বেস করার জন্য বা বিভিন্ন আম, সুবিধা পাওয়ার জন্য, আহ, যদি কোনো সরকার সেটা বা কোনো দেশের জনগণ সেটাকে স্বাচ্ছন্দ্য বোধ না করে, তখন সলিউশন হয়ে যায় রেজিম চেঞ্জ। হ্যাঁ, তো এবং আমরা আরো দেখেছি রেজিম চেঞ্জ করতে গেলে অ্যাজ আ বাফার এগেনস্ট কমিউনিজম, ওল্ড যে কমিউনিজমের ঠান্ডা যুদ্ধ চলতো, আহ, সেখানে ডিপ স্টেটের সাথে সম্পর্ক থাকতো জঙ্গিবাদের। এবং আমরা এটাও জানি, ফ্রেঞ্চ পার্লামেন্টে এটা প্রথমে ডিসকাশন হয়েছিল যে তালিবানদেরকে তৈরি করেছিল কারা, মুজাহিদিনকে ফাইট করার জন্য। সো পৃথিবীতে এই আম, ইসলামিজম, হ্যাঁ, যেটার সাথে আম, আমাদের আহ, যেই ধর্মে আমরা মেজরিটি বাংলাদেশের বিশ্বাস করি যে শান্তির ধর্ম, আর পলিটিক্যাল ইসলাম দুটো দুই জিনিস। পলিটিক্যাল ইসলামে কিন্তু আমরা কেউ এখানে বিশ্বাস করি না, কারণ ধর্ম এসছে নেশন স্টেট হওয়ার আগে। হ্যাঁ, এবং আম, আমি এটা আগেও বলেছি যে মদিনা সনদের উদাহরণ দিয়ে যে ইসলাম ইজ ইনহেরেন্টলি সেকুলার। কারণ মদিনা সনদ ছিল মদিনাতে যারা বাসিন্দা সকলের জন্য। সেখানে আম, বিভিন্ন কমিউনিটি, সেখানে ইহুদি ছিল, জরস্ট্রিয়ান ছিল, নাস্তিকরা ছিল, রেফুজি ছিল, এবং মুসলমানরা ছিল। এবং তাদের বিভিন্ন কমিউনিটি এক হয়েছিল যে মদিনা কে কমন এনিমির বিরুদ্ধে আমরা মদিনাকে প্রোটেক্ট করব। এবং আহ, আহ, এই প্যাক্টটা যখন সই হচ্ছিল, তখন প্রফেট মোহাম্মদ, মে পিস বি আপন হিম, ওনার নামের পাশে হজরত আলী লিখেছিলেন প্রফেট অফ আল্লাহ। এটা প্রফেট মোহাম্মদ নিজে, মে পিস বি আপন হিম, ওটা কেটে দিয়েছিলেন। এবং উনি পরিষ্কারভাবে বলেছিলেন, আমরা এই সন্ধি সই করছি আল্লাহর প্রফেট হিসেবে না, আমরা হচ্ছে কো ইকুয়াল কমিউনিটি লিডার। বিভিন্ন কমিউনিটি অর্থাৎ আম, আহ, ধর্ম যার যার, মদিনা সবার। হ্যাঁ, সো ইসলাম দেয়ারফর ইজ ইনহেরেন্টলি সেকুলার। এবং অনেক সুফি পীর এগুলোই এটাই বিশ্বাস করে। এবং বাংলাদেশে কখনো ইসলাম আসে নাই তলোয়ার দিয়ে, এটা এসেছিল সুফিদের মাধ্যমে, পীরদের মাধ্যমে। এবং আপনি দেখবেন এই যে জঙ্গিদেরকে প্রশ্রয় দিচ্ছে, তারা কিন্তু ভেঙে ফেলেছে সনাতন ধর্মদের আপনার আহ, বিভিন্ন মন্দির, চার্চ এবং দরগা শরীফগুলো ধূলিসাৎ মাজার। করে দিচ্ছে, মাজার ধর্ম, ধুলিস্বাদ। দরগা শরীফগুলো। ওকে, সো আমরা যে ইসলাম জানি বা বুঝি সেটা হচ্ছে শান্তির ধর্ম। এই উগ্র ধর্ম, উগ্র ইসলাম না, এবং পলিটিক্যাল ইসলাম না, যেটা আমদানি করা হয়েছে ভিন দেশ থেকে। এবং আমরা দেখলাম ভিন দেশে এরকম পতাকা, আইসিস পতাকা ওড়ানো হচ্ছে। হুম। এটাতে আমরা বিশ্বাস করি না, আমাদের বাংলাদেশের কেউই বিশ্বাস করি না। আর এরা কারা যে আমাদেরকে তারা ইসলাম শেখাতে এসছে? আমাদের নানি, দাদি, খালা, ফুপুরা, আমরা সবাই কোরআন পড়তে জানি, আমরা কোরআন পড়তে শিখেছি। এদের থেকে শিখতে হবে আমাদেরকে ইসলাম? এরা কোথা থেকে মনোপলি পেল যে এরা যেভাবে ইসলাম বুঝে সেভাবে আমাদেরকে বুঝতে হবে? আল্লাহ তালা কবে, কখন, কোথায় তাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে আল্লাহর আইন কায়েম করার জন্য? এই ক্ষমতা আল্লাহ তালা আমাদের প্রিয় নবীজি প্রফেট মুহাম্মদ, মে পিস বি আপন হিম, ওনাকেও এই ক্ষমতা দেয়নি। হি ওয়াজ আ মেসেঞ্জার অফ আল্লাহ, উনি আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন, ওনাকেও ইমপ্লিমেন্টেশন করার ক্ষমতা দেয়নি। তো এরা কারা?
এই যে বলছে গান বাজনা করা যাবে না, তোমাকে আল্লাহ কবে অথরিটি দিয়েছে এইটা কায়েম করার জন্য? এবং তুমি যেভাবে ইসলাম বুঝছো এটা যে একেবারে ভুল, ফারাক, ফিতনা। So এটা তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং না। তুমি তোমারটা গায়ের জোরে আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছ কেন? তুমি কে? তুমি কোত্থেকে আসছো? আমাদের আদি যুগ থেকে এখানে আমরা মিলেমিশে এই দেশে, হিন্দু মুসলিম খ্রিস্টান, আদি যুগ থেকে এখানে একটা একটা বুদ্ধিস্ট সিভিলাইজেশন ছিল। মহেস্তানগড় বলেন, ময়নামতি বলেন, যেখানে সাম্যর কথা ছিল, নন ভায়োলেন্ট। সেখানে যখন সুফিবাদের মাধ্যমে ইসলাম এসছে ইকুয়ালিটির কথা বলে, সেটাকে আমরা আলিঙ্গন করেছি, আমরা এটাকে গ্রহণ করেছি। হুম। এটা তো আমাদেরকে তো আজকে নতুন করে ইসলাম শিখতে হবে না। আর কাদের থেকে? অর্ধশিক্ষিত ব্যক্তিদের থেকে। তারা সেলফ অ্যাপয়েন্টেড এক্সিকিউশনার কবে থেকে হলো? তোমাকে অথরিটি কে দিয়েছে? এবং তারা আরো আম, এখন রাজনীতি করতে চায়। রাজনীতি করার সময় তারা, আমি এটা দেখেছি, তারা বলছে যে তাদের বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া। অথচ যারা হ্যাঁ, রাজনীতি করতে চায়, রাজনীতি করা মানে তোমাকে ক্রিটিসিজম নিতে হবে। তো ইহকালেও তুমি দোজকে যাবে, পরকালেও তুমি দোজকে যাবে, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। তুমি রাজনীতি করতে চাচ্ছ কেন তাহলে? মানে তারা ঐশ্বরিক ক্ষমতায় শাসন শোষণ করবে, অর্থাৎ সকল দেশের, এই দেশের মালিক পক্ষ হচ্ছে এই দেশের জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ। আমাদেরকে বেদখল করে তারা শোষণ শাসন করতে চাচ্ছে ঐশ্বরিক ক্ষমতার বলে। তো এটা তো আমরা প্রতিরোধ করেছি, আবারও করব। এবং দেখেন, খ্রিস্টানিটি, যদি আমরা ইতিহাস দেখি, একটা ডার্ক এজ এরকম হয়েছিল খ্রিস্টানিটিতে, যেখানে তারা উইচ হান্ট করতো, স্পেশালি নারীদের বিরুদ্ধে। হুম। যে সমস্ত নারীরা মনে করেন আহ, আহ, কিছু বিদ্যা বুদ্ধি ছিল বা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে তারা অবজার্ভ করতো যে কোনো একটা হার্ব, বা যেমন তুলসী পাতার সাথে মধু মিশিয়ে খাওয়ালে তার সন্তান হয়তো আম, একটা রিলিফ পাবে ঠান্ডা লাগলে। হ্যাঁ। সো তাদের এই ধরনের যে নলেজ গুলো ছিল, যারা ইন্টেলিজেন্ট নারী ছিল, তাদেরকে তারা বলা শুরু করলো তারা হচ্ছে উইচ, এবং তাদেরকে পুড়িয়ে মারতে হবে। খ্রিশ্চানিটিতে এটা হয়েছে। এরকম নারীদের বিরুদ্ধে তারা এরকম আক্রমণ, আক্রোশ, মিসোজিনিস্টিক, এবং তাদেরকে ধরে বলা হতো যে পুকুরে ফেলে দেওয়া হতো। তারা যদি হাত পা বেঁধে, তারা যদি বেঁচে যায় তাহলে যীশু খ্রিস্টর বা ভগবানের কৃপা আছে তাদের উপরে, আর তারা যদি ডুবে যায় তাহলে সে গিলটি। একইভাবে আমরা এখন কিন্তু একই কাজ দেখছি, কারণ ইসলাম এসছে কিন্তু খ্রিশ্চানিটির পরে। তো এই যে আপনার খ্রিশ্চানিটির যে একটা আপনার আম, একটা কালো যুগ গেছে, একটা ডার্ক এজেস গেছে, যেখানে আম, আম, আহ, তখন কিন্তু তারা শাসন করতে হতো, তখন কিন্তু রিপাবলিক ছিল না, নেশন স্টেট ছিল না, তখন রাজা বাদশাদের যুগ। তো রাজার ধর্মই ছিল রাষ্ট্রের ধর্ম। রাষ্ট্র এবং রাজার ভিতরে কিন্তু কোনো পার্থক্য ছিল না। হ্যাঁ, রাজার দরবারেই কিন্তু আইন প্রণয়ন করা হতো, রাজার ইচ্ছাই হচ্ছে আইন। রাজার দরবারেই গরদান দেয়া হতো, অর্থাৎ হচ্ছে সরকারের যে ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা রাজার ছিল। এবং এখানে আপনার রাজার দরবারে বিচারও হতো। তো অর্থাৎ একটা মডার্ন নেশন স্টেটের যে তিনটা আপনার ক্ষমতা, আম, প্রশাসনিক ক্ষমতা, বিচারিক ক্ষমতা এবং আইন প্রণয়নের ক্ষমতা, সবই কিন্তু ছিল এক ব্যক্তির, রাজার। রাইট। তো রাজার ধর্ম ছিল বলেই রাষ্ট্রের ধর্ম ছিল, কারণ রাজা আর রাষ্ট্রের ভিতরে কোনো পার্থক্য নেই। কিন্তু মডার্ন যুগে আমরা এখানে নেশন স্টেটে বাস করি, একটা রিপাবলিক। রিপাবলিকের তো কোনো ধর্ম থাকতে পারে না। তো এরা যেটা চেষ্টা করছে, খুবই লেবোরিয়াসলি তারা চেষ্টা করছে, বাই ডাইরেক্টিং দেমসেলস, একটা আপনার পাকিস্তান যেরকম করেছে একটা ইসলামিক রিপাবলিক। ইটস এন অক্সিমোরান। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। নামাজ রোজা পূজা আম, একটা রাষ্ট্র করতে পারে, এটা ব্যক্তির জন্য।
ওকে। সো তারা এখন যেটা চেষ্টা করছে, ওই রাজতন্ত্র কিছুটা ফিরিয়ে আনা, খলিফাত বলেন, রাজতন্ত্র বলেন, খিলাফত। খিলাফত বলেন, এমিরেট বলেন, হ্যাঁ, যেখানে আহ, আমাদেরকে এই দেশের মালিক পক্ষকে বেদখল করে তারা এই রাষ্ট্রটাকে নিয়ে নিতে চাচ্ছে এবং একটা থিওক্রেসি এস্টাবলিশ করতে চায়। থিওক্রেসি। বিকজ আমি থিওক্রেসি একটা রুলড টক শো বাই দেখছিলাম, ডিভাইড ওরা পাওয়ার। বলছে কিন্তু এটা, হ্যাঁ, একটা হ্যাঁ, টক শো দেখছিলাম অনেক বিখ্যাত এক সাংবাদিকের, ওখানে একজন লোককে আনা হয়েছিল, মামুনুল। তো সে কিন্তু বলেছে, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে সে বলেছে আমরা এরকম খিলাফতে চাই, যে ওই যে অটোমান সাম্রাজ্য যেরকম করে, হ্যাঁ, ওটা হ্যাঁ। ওটা তারা চায়, তো তারা তারা ডিক্লেয়ার এই দিয়েছে। যে যেই জায়গাটা আমি যেতে চাচ্ছিলাম, এই খ্রিশ্চানিটিতে এরকম উইচ হান্ট ছিল। তো এখন যেটা শুরু হয়েছে, ডেভিল হান্ট, উইচ হান্ট, হোয়াট ইজ দ্য হুম হুম, ডিফারেন্স? অবশ্যই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ইট ইজ আ উইচ হান্ট, ইট ইজ আ ডেভিল হান্ট। এই যে আপনার উইচ ডেভিল, এটাকে একটা ধার্মিক একটা আম, আপনার কনোটেশন দেওয়ার যে চেষ্টা। ওকে। সো নারীদের এগেনস্টে তো আমরা দেখছি তো, যে স্যানিটারি ন্যাপকিন আপনার, তারা বলছে দোকানপাটে এগুলো বিক্রি করা যাবে না, যাবে নাচ না। গান করা যাবে না, নারীদের পণ্য বাজারে নাকি তাদের হাতের তৈরি পণ্য বিক্রি করা হবে না। তো আমার এটা খুব অবাক লাগে, আমাদের যে প্রধান উপদেষ্টা, উনি তো নারী ক্ষমতায়নের জন্য কাজ করেছেন, নারী উদ্যোক্তা তৈরি করেছেন, উনি সাইলেন্ট কেন? ওয়াই ইজ হি মাম? সো এবং ওনার এই সাইলেন্সটা ইজ সো লাউড, ইট ইজ ভেরি লাউড, the silence is unbearably loud. This silence speaks volume. বিকজ যারা এই কথাগুলো বলছে, তারা অন্যায় অপরাধ গঠন করছে, পিনাল কোডের অফেন্স তো আছেই। কারণ আমি আম, নারী উদ্যোক্তারা তাদের পণ্য বাজারে বিক্রি করবে, এটা বৈধ কাজ। স্যানিটারি টাওয়েল অবৈধ পণ্য না, এটা বাজারে নিশ্চয়ই বিক্রি হবে। যারা এটাকে বাধা দিচ্ছে, তাদের এগেনস্টে রাষ্ট্রের হাতিয়ার কেন চালানো হচ্ছে না? এবং আমাদের প্রধান উপদেষ্টা মাম কেন? ওয়াই ইজ ই জিপড কোয়াইট কেন? সেই এখানে জায়গাতেই একটা কথা আসছে বলি আপা, এরকম স্পন্সর। কি হয়, এই যে স্পন্সর করা হয়েছে আমাদেরকে, বলা হচ্ছে, এটা তো আপনি ইউএস এর বিভিন্ন জায়গা থেকে, ইভেন তো ডোনাল্ড ট্রাম্পও বলছে, এটা কি স্পন্সরের এটাও কি একটা থাকে না, যে এই জায়গায় স্পন্সর করবো এবং এই কাজ হবে, এই যে উনি চুপ করে আছে, এটা কি ওনার 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 দায়িত্বের একটা অংশ, যে যাই হবে দেশে আমি বোবা কালা অন্ধ বধির হয়ে থাকবো, শায়লা, যা আই হচ্ছে। থিঙ্ক গট ইট দি আদার ওয়ে রাউন্ড, এটা ওনার হুম। দায়িত্ব না। প্রধান উপদেষ্টা হিসেবে ওনার দায়িত্ব যারা অপরাধ করছে, হ্যাঁ। হ্যাঁ, যারা ল অ্যাবাইডিং সিটিজেনদের বিরুদ্ধে অপরাধে লিপ্ত, তাদের এগেনস্টে অ্যাকশন নেয়া। নেয়া, অবশ্যই। রাইট। কি- সো হ্যাঁ, এখানে আপনার যখন এই কাজটা ওনারা করছেন না, তাহলে কি এই অপরাধীদের প্রতিনিধি হিসাব হিসাবে তারা হিসেবে সেটাই বলতে চাইছি আসলে, সরকারে বসে আছেন কিনা? হ্যাঁ। বসে আছেন কিনা। তো এটা স্টেট স্পন্সার্ড টেরোরিজম হচ্ছে কিনা টেরোরিজম হচ্ছে কিনা সেটাই। upon the unarmed civilian people, peace loving people of Bangladesh? হুম। এটা অনেক বড় প্রশ্ন আমি রাখলাম, অনেক বড় প্রশ্ন। এবং এটা এই কিন্তু অনেক এই বড় প্রশ্ন প্রশ্নটা, আসলে একটা। এই প্রশ্নটা আমার মনে হয় আমাদের যারা আমরা ঘুমন্ত কেন, আমাদের দলমত নির্বিশেষে আমাদের কিন্তু এখন প্রয়োজন ঐক্য। এই ঐক্য বাঙালিকে করতেই হবে। আজকে বৃহত্তর দল যেগুলো আছে, দুটোর উপরেই কিন্তু এখন আমরা দেখছি এক ধরনের আক্রমণ চলছে। হুম। এবং এই যে যে গোষ্ঠীটার কথা বললাম, ধর্মান্ধ যারা, যারা আপনার আম, একটা খেলাফত বলেন বা একটা আপনার এমিরেট বলেন, একটা রাজতন্ত্রের মতো একটা কোনো কিছু এখানে নিয়ে আসতে চাচ্ছে এই রাষ্ট্রে, একটা আহ, আমাদের রিপাবলিককে ফেলে দিয়ে, জনগণকে মালিক পক্ষকে হটিয়ে দিয়ে, সেটা তো একটা সিরিয়াস থ্রেট। এবং এই কনসেপ্টটা হচ্ছে ভিনদেশী, এটা আমার দেশের কনসেপ্ট না। এই আইসিস পতাকা আমার দেশের পতাকা না। নয়। হ্যাঁ, এগুলো ভিনদেশী,
এবং আমার দেশের কৃষ্টি কালচারের সাথে এগুলা যায় না। আমরা একটি গোষ্ঠী জাতি, যারা মিষ্টি ভাষাভাষীর মানুষ, যারা পৌষ উৎসব করে, বসন্ত উৎসব করে, পহেলা বৈশাখ করে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ঋতুকে আলিঙ্গন করি, আমরা গান গাই, আমরা নাচি, আমরা টিপ পরি, আমরা বিভিন্ন ধর্মের মানুষকে আলিঙ্গন করি, যেমনটি মদিনা সনদেও ছিল। হ্যাঁ, যে ধর্ম যার যার, মদিনা সবার। ঠিক আছে। সো এই এটা হচ্ছে, আমরা হচ্ছে এই এই জগতের এই ঋতুর মানুষ। এবং এগুলো কোনো কিছু অবৈধ না, এগুলো কোনো কিছু অন্যায় না, এগুলো সব জায়েজ। যারা বাধা দিচ্ছে এই কাজগুলোর জন্য, সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে পাকড়াও করা। তাদেরকে পাকড়াও না করে তাদেরকে যে লাই প্রশ্রয় দিচ্ছে, এটা স্টেট স্পন্সার্ড টেরোরিজমে রূপান্তরিত হয়ে যাচ্ছে কিনা। অন টপ অফ দ্যাট, যারা বদমাস, চোর, ডাকাত, শীর্ষ সন্ত্রাসী, তাদেরকে সরকার ছেড়ে দিচ্ছে। তাহলে কি এই সরকারের প্রতিনিধিত্ব কাদের করছেন? সাধারণ মানুষের, ল অ্যাবাইডিং সিটিজেন, না চোর, বদমাস, সন্ত্রাসী এবং জঙ্গিদের নেতৃত্ব দিচ্ছেন? এবং এই মব যে আপনারা বলছেন, মব এবং ছাত্র এই দুটো শব্দ বর্জন করুন। মব হলে আপনি এক এক সময় এক এক চেহারা দেখবেন, জানবেন না। এখানে কারা আছে, কারা সমন্বয়ক আমরা জানি, একই চেহারা মানে আমরা দেখি। সংঘবদ্ধ চক্র একটা। হ্যাঁ। সো এরা রাজনীতিও করবে, দল করবে, রাইট? সো এরা সবাইকে শাসাচ্ছে, থ্রেট দিচ্ছে, যেগুলো পিনাল কোডের অপরাধ, এবং তাদেরকে পাকড়াও করছে না। তারা প্রাইভেট প্রপার্টি ধ্বংস করছে, সরকার তাদের পক্ষে কথাবার্তা বলছে। আহ, যখন নাটক বন্ধ করে দিল, আমাদের সংস্কৃতি উপদেষ্টা কি বলল? যে তারা নাটক করতে চেয়েছেন, তারাই চায় নাই নাটক করতে। কিন্তু একটা এই সো কল্ড আপনার বেকার পোলাপানরা থ্রেট দিয়েছে না করার জন্য, ওটা কি উনি চোখে দেখছেন না? সো একটা সরকার ন্যায় নানুক সরকার হতে হবে। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে বাংলাদেশের জন্মই হয়েছিল মানবাধিকারের জন্য। বৈষম্য বিরোধী আন্দোলন এটা নতুন কি? বাংলাদেশের জন্মই হয়েছিল তো পাকিস্তানের বিরুদ্ধে, যেখানে বৈষম্য করা হতো। সিভিল মিলিটারি বিউরোক্রেসিতে বৈষম্য ছিল, আমরা আমাদের হিস্সা পেতাম না। আমাদের যে আপনার পাট বিক্রি করে যে আমাদের স্বর্ণ মুদ্রা আসতো, সেটাকে পশ্চিমারা নিয়ে যেত, আমাদের পিছনে এগুলা ব্যয় হতো না। সো ইকোনমিক, কালচারাল, সোশ্যাল যে বৈষম্যগুলা, সেই বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করেই কিন্তু বাংলাদেশের জন্ম হয়েছে। এবং আমি যখন আদালতে যাই, এই যে আমার বৈষম্য বিরোধীর হাতিয়ার হচ্ছে এই সংবিধানটা। দৈনন্দিন যখন আদালতে আমরা ফাইট করি, আর্টিকেল 25, সরি, আর্টিকেল 27, 28, আইনের শাসন, আর্টিকেল 31, ইকুয়ালিটি বিফোর দ্য ল, কোনো বৈষম্য হবে না, এগুলো নিয়ে আমরা ফাইট করেছি। সব সরকার যখন ক্ষমতায় আছে, আমি যখন আদালতে গিয়েছি, রিট করেছি, সেখানে আমার বিবাদী কে থাকে? সরকার পক্ষ। সেই ফাইটগুলো আমরা দিয়েছি প্রত্যেক সরকারের সময়। এটা নতুন না আমাদের জন্য। এবং আপনার বৈষম্য বিরোধী আন্দোলনে এখানে তো আমরা সবাই ছিলাম। ইনফ্যাক্ট বিগত সরকারও কিন্তু আপিল করেছিল ওই রায়ের বিরুদ্ধে, হ্যাঁ। এবং অ্যাপেলেট ডিভিশনে আমরা দাঁড়িয়েছিলাম ওই মামলায়, এবং সরকারেও একই সাবমিশন রেখেছিল। সরকারও কিন্তু আদালতে অ্যাপেলেট ডিভিশনে বৈষম্যের বিরোধী কথা বলেছিল। সেখানে অ্যামিকাস কুরি হিসেবে আমাদেরকে নিয়োগ দিয়েছিল আদালত। আমরাও আপনার আহ, মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের অ্যাভঙ্গার্ড, অগ্রগামী সৈনিক। তারা পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী নয়। আমাদের সংবিধানে অ্যাফার্মেটিভ অ্যাকশন, পজিটিভ ডিসক্রিমিনেশন বা কোটা যেটাই বলেন না কেন, এটা দেয়া হয়েছে আপনার যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নারীদের জন্য। তাও সর্বকালীন, সর্বসময়ের জন্য না, টেম্পোরারি পিরিয়ডের জন্য, যাতে সবাইকে টেনে এনে এক জায়গায় করা যায়। যারা সংবিধান প্রণয়ন করেছেন, তারা মুক্তিযুদ্ধ থেকে কখনোই
পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে দেখেনি। তারা আমাদের অগ্রগামী সৈনিক, অ্যাভাঙ্গার্ড অফ আওয়ার সোসাইটি। এই কথা তো আমরা আদালতে বলেছি। সো এটা সরকারের অবস্থান একই ছিল তৎকালীন সরকার আদালতের ভিতরে। তো এইটা, এই যে যারা সমন্বয়কারী, এটা তাদের মনোপলি কিভাবে হলো? বৈষম্য বিরোধী আন্দোলন তাদের একা? হোয়াট ননসেন্স, হোয়াট রাবিশ! বাংলাদেশের জন্মই তো হয়েছে, জন্ম সূত্র থেকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে আসছি। এটা তাদের মনোপলি কিভাবে? ইট ইজ নট দেয়ার মনোপলি। আমরা সকলেই এটার সাথে ছিলাম, এবং বিগত সরকারই এটাকে আপিল করেছিল সর্বোচ্চ আদালতে। সো এই জিনিসগুলো আমাদের মনে হয় আমাদের অ্যাসার্ট করা খুব দরকার। এবং বর্তমান সরকারের যে প্রশ্নটা আমি রাখছি, আমি এটা আবারও রাখছি, যে এখানে স্টেট স্পন্সার্ড হচ্ছে কিনা। কারণ দু একটা যখন আইসোলেটেড ইনসিডেন্ট থাকে, তখন মনে হয় ঠিক আছে, বেনিফিট অফ ডাউট দেয়া। কিন্তু হুম। এখন সিস্টেম্যাটিক ভাবে হ্যাঁ। যে ঘটনাটা পুরো ঘটছে প্রত্যেক সেক্টরে, জানমালের নিরাপত্তা পাচ্ছে না, জেল খালি করে দিচ্ছে চোর বদমাশ ডাকাত শীর্ষ সন্ত্রাসীদের দিয়ে। এবং এই আপনার যারা নতুন দল করবে দাবি করছে, যাদের আপনার ইনকামের উৎস আমরা জানি না, আম, সেখানে আমরা ইঙ্গিত পাচ্ছি যে এটা ইউএসএইড এর মাধ্যমে প্রচুর টাকা পয়সা এসেছিল। তারা বেকার, তারা দল করতে চাচ্ছে, কিন্তু তারা সবাইকে গিয়ে অঙ্গুলি দেখাচ্ছে, সবাইকে দিয়ে থ্রেট দিচ্ছে, ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক। হুম। যেটা সিরিয়াস অপরাধ, 123 অপরাধ। ধারার অপরাধ। সরকার তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নিচ্ছে না, এবং ঢালাও ভাবে অন্যদের এগেনস্টে। এবং রেপ, কিলিং, দ্য ওয়ে ইট ইস ইনক্রিজড, এটা তো আমাদের সংস্কৃতি না। এবং এরা কাপুরুষও বলবো। একটা নারীর মন যে জয় করতে জানে না, যার মুরদ নেই একটা নারীর মন জয় করার, সেই রেপ করে। এরা বাঞ্চ অফ কাপুরুষ, বাঞ্চ অফ থাগস। সো আই হোপ আমাদের রাষ্ট্রটা এইভাবে যেতে যেতে এই আপনার খুনি সন্ত্রাসী চোর বদমাশ ডাকাতদের খপ্পরে পড়ে গেছে, এবং প্রশাসন দেখছি যে তাদেরকেই লাই প্রশ্রয় দিচ্ছে। এটা হতে হতে একটা ফেল স্টেটের দিকে চলে যায়। একটা রাষ্ট্রযন্ত্র বৈধতা যে কোনো সরকার হারিয়ে ফেলবে অচিরেই। এবং এই সরকারেরও আপনার যে কোনো সরকারের বৈধতা লাগে, লেজিটিমেসি লাগে। লেজিটিমেসি লাগে। হ্যাঁ, এবং লেজিটিমেসিটা আসে সুশাসন থেকে। এবং এই সরকারের, বিশেষ করে এই সরকারের তো লেসন নেওয়া উচিত ছিল যে বিগত সরকার লেজিটিমেসি হারিয়ে ফেলছে, হয়তো সুশাসন হয়নি। এবং অনেকের অনেক আশা ছিল এই সরকারের প্রতি। হ্যাঁ, একজন নোবেল লরেট আছে, একটা স্ট্যান্ডার্ড থাকবে, সুশাসন হবে। সো ওয়ের ইজ দ্যাট? আমরা কি আহ, আপনার আহ, ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে লাফ দিলাম? এবং আমি লাস্টলি এটা বলে শেষ করবো, জাতিসংঘকে আমি হুম। আমন্ত্রণ জানাতে হ্যাঁ, চাই। জাতিসংঘে আছে, আসুক। আচ্ছা আপনি বলেন। হ্যাঁ, তারা আসুক। আরেকটা আমাদের পূর্ণাঙ্গ এনকোয়ারি হোক, যেখানে লায়াবিলিটি এস্টাবলিশড হবে। এবং আমি তো মনে করি পার্মানেন্ট যদি কোনো অফিস মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশনটি খুলতে চায়, এটাকে আমি স্বাগত জানাবো। কারণ আমাদের দেশে কোনো সরকারই মানবাধিকারের পক্ষে খুব শ্রদ্ধাশীল ছিল না। এবং আমাদেরকে আহ, রাষ্ট্র হিসাবে আমাদেরকে সামনে যেতে হলে এটার কোনো বিকল্প নেই। কারণ বাংলাদেশের জন্মই হয়েছে একটা পবিত্র অবস্থান থেকে। মানবাধিকারের আম, আহ, আমাদের যে জন্ম সনদ, সেটা ছিল মানবাধিকারের সনদ, পৃথিবীর প্রথম সনদ, যেটা আত্মনিয়ন্ত্রণ অধিকারের চর্চার ভিত্তিতে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের আগে এটা কোনো জাতিগোষ্ঠী করতে পারেনি, একটা কিন্তু ইউডিআই এর আপা, মাধ্যমে। আপনি বলছেন যে আপনি এখনো স্বাগত জানাচ্ছেন, আমরাও স্বাগত জানাই অবশ্যই। জাতিসংঘের আবারও এটা নিয়ে
ওনাদের যে রিপোর্ট আমি নিজেও পড়েছি, এটা আমার কাছে মনে হয়েছে ওনারা নিজেরাও একটা গোঁজামিলের রিপোর্ট ছিল এটা। কিন্তু এখন যদি যায়, রাইট দিস মোমেন্ট আমি এখনকার কথা বলতেছি, যদি যায় যেমন গত যেটা ওরা মানবাধিকার কমিশন যেটা অফিস থেকে যেটা প্রচারিত হলো প্রতিবেদনটা, ওখানে কিন্তু ওইটা প্রচার করার পরে ডক্টর ইউনূস সাধুবাদ জানালেন। এবং একজন মানে কোটা বিরোধী আন্দোলনে যে ছিল শিবিরের এক কর্মী, সে ফেসবুকে স্ট্যাটাস দিল কি কাইম নাম ছেলেটার, যে ওরাই এই আম, প্রতিবেদনটা তৈরির সময় তারা সহযোগিতা করেছে। এই ফেসবুকে এটা আছে, আমি আপনাকে পাঠাবো না। এরকম ওদেরই সাক্ষী সাবুত এবং যারা যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের আহ, কোনো জবানবন্দি বা তাদের তাদের পক্ষকে শোনা হয় নাই। এবং আচ্ছা ধরি যদি শেখ হাসিনাকে অ্যাকিউজ করা হয়, শেখ হাসিনা দেশের বাইরে, কিন্তু পুলিশ প্রধান বা আমাদের আর্মিকেও এটার বাইরে রাখা হয় নাই, এই অপরাধের আওতায় আনা হয়েছে। আপনার যেটা বলছেন জাতিসংঘের রিপোর্টটা কিন্তু কোনো লায়াবিলিটি এস্টাবলিশ করে নাই। আই হোপ দিস ইজ ক্লিয়ার। ঠিক আছে। ইয়া। এটা একটা হ্যাঁ, জেনারেল ফ্যাক্ট ফাইন্ডিং। যে ফ্যাক্ট ফ্যাক্ট ফাইন্ডিং ফাইন্ডিংটা করেছে। করেছে, হ্যাঁ ফ্যাক্ট ফাইন্ডিংটা করেছে, ইটস ভেরি জেনারেল। হ্যাঁ, ওকে। এটাতে নতুন কিছু কিন্তু আমরা শুনছি না বা জানছি না। রাইট। না। এবং আপনার ভেতরে যেতে হবে রিপোর্টটার। এখানে 1400 মতো তারা বলছে যে আপনার মানুষ মারা গেছে। রাইট। সরকারি হিসেবে 1400 নাই, সেটা কেবলমাত্র আপনার 15ই আগস্ট পর্যন্ত। জাতিসংঘে আসলে আমি তো চাইবো বর্তমান অবস্থা পর্যন্ত, হ্যাঁ। নট জাস্ট লিমিটেড টু দ্যাট। আপনার বর্তমান অবস্থা পর্যন্ত আহ, কি কি হয়েছে, কয়জন মারা গেছে। বিকজ আমরা গত 48 ঘন্টায় কয়টা রেপ হয়েছে আপনি বলেন আমাকে শায়লা। আমি আমি যেটা ফেসবুকে দেখলাম 17টা। 70টা রেপ ইন 24 আওয়ার্স না 48 আওয়ার্স? 2 days। 2 ডেজ। 20, yeah, আওয়ার্স। হ্যাঁ। 48 আনএক্সেপ্টেবল। hours আনএক্সেপ্টেবল। unacceptable। এবং যেই খুনগুলা হচ্ছে দৈনন্দিন, লাশ পড়ে থাকে ঝোপঝাড়ের ভিতরে। ঝুলিয়ে প্রত্যেক রাখা হয়। প্রত্যেক মহল্লায় মহল্লায় প্রত্যেক গ্রামে গঞ্জে আমরা এগুলো দেখছি। রাইট। সো জাতিসংঘ আসলে আমি তো পিস মিল চাইবো না, আমি চাইবো পুরোটা। সেকেন্ডলি, পূর্ণাঙ্গ একটা। হ্যাঁ সেকেন্ডলি লায়াবিলিটি এস্টাবলিশ করতে হবে যে বাকি যেই আপনার 600 জন, তাদের ইন্ডেমনিটি আছে। ইন্ডেমনিটি তো হুম। থাকতে পারে না। রাইট। না। আর জাতিসংঘের রিপোর্টে কোনো লায়াবিলিটি এস্টাবলিশ করেনি। তারা একটা সাম্পলিং করেছে ওখানে, ইফ আই এম নট মিস্টেকিং 76% তারা যে সাম্পলিংটা করেছে যারা মারা গেছে, তার ভিতরে 76% তারা বলছে স্নাইপারে মারা গেছে। হুম। এখন আসেন একটু বিশ্লেষণ করি। স্নাইপার তো আম, এটাকে শুয়ে মারতে হয় একটা হ্যাঁ, দূর থেকে। হ্যাঁ, দূর থেকে, একটা আপনার একটা ম্যাগনিফাইং লক্ষ্যবস্তুকে টার্গেট করে টার্গেট এরকম। করে। রাইট। সো পুলিশ তো মাঠে ছিল, স্নাইপার ব্যবহার করার মতো তো তাদের কোনো আহ, পরিস্থিতি ছিল না। আর্মি বলছে তারা স্নাইপার ইউজ করে নাই। ওকে। সো এই স্নাইপারটা কারা ইউজ করলো, এখানে কোনো তৃতীয় শক্তি আছে কিনা? সো এই লায়াবিলিটি এস্টাবলিশ করা খুব প্রয়োজন। ওকে। জাতিসংঘের রিপোর্টে লায়াবিলিটি এস্টাবলিশ হয়নি। এবং লায়াবিলিটি এস্টাবলিশ সরকার করার চেষ্টা করছে। যেটা বললাম, এই 800 খুনের জন্য, মৃত্যুর জন্য এক একটার জন্য হাজার হাজার হাজারের উপরে মামলা হয়ে যাচ্ছে, মামলা হয়েছে। হাজারের উপরে আসামি, উইদাউট এস্টাবলিশিং লায়াবিলিটি। এবং স্পিউরিয়াস কেস দিয়েছে। সরকার নিজেও জানে দিস ইজ স্পিউরিয়াস কেসেস। সরকার নিজেই বলছে আমরা সবাইকে অ্যারেস্ট করব না। অ্যাটর্নি জেনারেল নিজেও এই কথা বলেছে, বিকজ দে নো দিস কেসেস আর ফলস। সো খুন হলেই তো যথেষ্ট না, লায়াবিলিটি কার, এটা তো আমিও জানতে চাই, আপনিও জানতে চান, সব দর্শক জানতে চায়। উই ওয়ান্ট টু নো যে এই ছাত্রদেরকে কারা খুন করেছে। এই যে শিশুদেরকে মারা হয়েছে বারান্দা লেভেলে, এটা তো নিচের থেকে তো বুলেট এসে মারে নাই। বারান্দা যখন আছে, একটা ছাদ আছে মাথার উপরে, এটা তো হেলিকপ্টার দিয়ে মারা যায় নাই। এটা এইম তাক করা হয়েছে স্নাইপার দিয়ে। এরা কারা, নির্মম ভাবে এই শিশুদেরকে কারা হত্যা করলো, আমরাও জানতে চাই।
এবং এদের বিচার হোক আমরাও চাই। এবং সেই জন্যই এই অবৈধ অস্ত্র উদ্ধার করা খুব প্রয়োজন। কিন্তু আমার কাছে যেটা খুব আশ্চর্য লাগছে যে এই শীর্ষ সন্ত্রাসীদেরকে সরকার ছেড়ে দিচ্ছে কেন? কেন ছেড়ে এটা দিচ্ছে আসলে? এটার তো কোনো হিসাবে মিলছে না। না। তাহলে সরকার কি তাদের প্রতিনিধিত্ব করছে? তাদেরকে আড়াল করার সাংবাদিকরা চেষ্টা জেলে, করছে? শাহরিয়ার তাহলে কবিরের মতো সরকার কাদেরকে আড়াল মানবাধিকারী করার চেষ্টা করছে? কে করছে? বোঝা যাচ্ছে না, ওরা অদ্ভুত। এটা এই জন্যই আমরা চাচ্ছি যে জাতিসংঘ আসুক। তো জাস্ট প্রিলিমিনারি তোমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং করেছো, লুক ইন টু ইট ডিপার। বিকজ আমার স্টেট, আমার প্রশাসন, আর দে আনউইলিং আর আনএবল টু ইনভেস্টিগেট, আর দে আনউইলিং অ্যান্ড আনএবল টু এস্টাবলিশ লায়াবিলিটি। এক একটা মৃত্যুর জন্য হাজার জনের কে তারা আসামি করছে। সো আর দে ফেলিং, আর দে আনএবল, আর দে আনউইলিং? ইট ডাজন্ট ম্যাটার। আনউইলিং মনে হচ্ছে না। ইট ডাজন্ট ম্যাটার। অপ্রাসঙ্গিক। আনউইলিং হোক, আনএবল হোক, দুটোর একটাও গ্রহণযোগ্য না। একটাও গ্রহণযোগ্য না। হ্যাঁ। রাইট। সো আমাকে তলিয়ে দেখতে হবে না তারা কি ইচ্ছা করে করছে নাকি তাদের একটা অদক্ষতার জন্য এটা হচ্ছে। এটা অদক্ষতা হোক বা ইচ্ছা করে হোক, আমাকে বা আপনাকে বা আমাদের কাউকেই এটা আপনার প্রুফ করতে হবে না যে তাদের অদক্ষতা নাকি ইচ্ছা না, করে। অযোগ্যতা। যেটাই হোক, ইচ্ছা করে। অযোগ্যতা যেটাই হোক না কেন, এটা এই বারের নিচে, স্ট্যান্ড আন্তর্জাতিক মানদণ্ডের নিচে। ওকে। সো আমাকে এত কষ্ট করে তারা ইচ্ছা করে করছে কি করছে না অত দূর যেতে হবে না। দে আর আনএবল, গুড এনাফ। কেন আনএবল সেটা জনগণ বুঝে নিক। তারা কোথায় ধরা খাওয়া জনগণ বুঝে নিক। তো সেই জন্য আমি মনে করি যে আহ, জাতিসংঘের সিস্টেমটা যে পারফেক্ট তাও না, হুম, হুম। আমাদের জুডিশিয়াল সিস্টেম যে পারফেক্ট তাও না। তবে এই জুডিশিয়ারিকে নিয়েই তো, এখানেই তো আমরা ওকালতি করি, এখান থেকে তো ছিনিয়ে বের করে নিয়ে আসি রায়। সো নাথিং ইজ পারফেক্ট। এই সিস্টেমের ভেতর দিয়ে তো আমাদেরকে যেতে হবে। ওকে। অ্যান্ড উই হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য সিস্টেম, এবং এটাকে ইমপ্রুভ করতে হবে। এটা তো আঙ্গুলে দিয়ে শাসানোর বিষয় না, জাজদেরকে অপমান করার বিষয় না, বিষয় না, তোমরা এক্স্যাক্টলি। গুলি ছাড়ো, এটা বলার অধিকার কোত্থেকে এরা, এই আপনার বেকার কতিপয় যারা মিনিমাম মিসক্রিয়েন্ট, রেসপেক্টও এদের নাই, এরা কি এরা কোথা থেকে শিখছে পায়? কে? ও মাই গড। এরা যদি ছাত্র, আপনি কখনো জানেন ছাত্ররা আপনার শিক্ষককে আহ, আহ, আপনার অসম্মান করে, শিক্ষকের গায়ে হাত দেয়, এটা কখনো শুনেছেন? এটা আমাদের কৃষ্টি কালচারে কখনো আছে? না, একদম না। তাহলে এরা এরা কোত্থেকে এসছে, কোথাকার শিক্ষা নিয়েছে এরা? এটা আমাদের সেটাই। কৃষ্টি কালচার, এটা এরা এই আহ, এগুলো আপনার আহ, এই ভ্যালুস গুলো নিয়ে তো তারা বড় হয়নি। তারা অন্য কোনো অপসংস্কৃতির থেকে এসেছে, সেখান থেকে তাদেরকে ফাইন্যান্স করা হয়েছে, এবং সেই আপনার অপসংস্কৃতি তারা নিয়ে আজকে বাংলাদেশে তারা একটা দল করতে চাচ্ছে। এবং দল করার আদৌ পারবে? আই ডাউট ইট। তারা এখনো অ্যাপ্লাই করে নাই কেন? একটা দল করতে হলে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, আরপিওর কতগুলো তো ন্যূনতম আম, আপনার কোয়ালিফিকেশন উতরাতে হয়। হ্যাঁ। তো সেটা কি তারা এখনো করতে পেরেছে? সেই প্রশ্ন, সেই বিষয়গুলো তো অবশ্যই এই তো কিছুদিনের মধ্যেই আমার ধারণা, আমাদের সবার ধারণা যে আমরা জেনে যাব আসলে কি তাদের পরিকল্পনা। কোনো একটা পরিকল্পনা তো তারা করছে, হয়তো সাকসেসফুল হচ্ছে বা হচ্ছে না। আপাত দৃষ্টিতে আমরা হয়তো মনে করছি সবকিছুতে তারা সাকসেসফুল হচ্ছে, আসলে হচ্ছে না। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বারবার যারা কিছু করার চেষ্টা করছে যেটাতে সাকসেসফুল হচ্ছে, পিপলকে, সাধারণ লোক মানুষকে ত্রাস তৈরি করতে পারছে, বিকজ তারা সন্ত্রাসী, এটা আমি মনে করি। তো আপা, আপনি শেষ আমাদের দর্শকদের, আমরা অনুষ্ঠানের আজকের পর্বে শেষ হয়ে এসছে, বাট আমরা আবারও অবশ্যই আপনার সাথে কথা বলবো।
আপনি কি বলতে চান আমাদের দর্শকদের জন্য বা? আমরা জেগে উঠি, আমাদের ঐক্যর প্রয়োজন, এবং আমরা এই প্রশ্নটাই আহ, সামনে নিয়ে আসি যে এখানে আহ, জনগণের আহ, যে যান মাল নিরাপত্তার জায়গাটাতে আম, আমাদের যে বর্তমান সরকার এত আপনার আহ, ছাড় দিচ্ছে কেন, লাই দিচ্ছে কেন, যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না কেন? অনেক ধন্যবাদ আপা, আপনি ভালো থাকবেন, আবারও কথা হবে আপনার সাথে। থ্যাংক আহ, ইউ। আহ, আশা করি আজকে তানিয়া আপার কথা আপনাদের সবার ভালো লেগেছে। চলুন আমরা ভাবি, আম, আমরা ঐক্যবদ্ধ হই। এই লড়াই একটা সাময়িক সমস্যা আমাদের সামনে এসছে, আমরা যদি প্রশ্নগুলো করি, প্রশ্নগুলো খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। সেই উত্তর, সেই সুতা ধরে আমরা আসলে আমাদের মুক্তির পথে আবারও এগিয়ে যেতে হবে। আমরা একটু দুর্ভাগা জাতি, আমাদের শুধুই লড়াই সংগ্রাম করতে হয়, এই লড়াইও আমরা জিতবো। আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।